বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল ছন্দের চিত্ত পরিক্রমার কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। গুরুভ্রাতা সুনীলচন্দ্র বসু একদিন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন, ঠাকুর, গান্ধীজির মতামতের সঙ্গে তো দেখছি আপনার দৃষ্টিভঙ্গির গভীর পার্থক্য। তা সত্ত্বেও আপনি একসময়ে তার নীতি মেনে নিয়েছিলেন কি করে? পরম দয়াল উত্তরে বললেন, যখন মহাত্মাজি কোলাকুলিভাবে ঘোষণা করলেন যে, তখন আমি মনে করলাম দেশের তো এই শোচনীয় অবস্থা। এই অবস্থায় 31শে ডিসেম্বরের ভিতর স্বরাজ আনা যাবে কি করে? হয়তো তিনি ঋষি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। যদি ঋষিই হন তাহলে তো তাকে অনুসরণ করাই আমার কর্তব্য। এই মনে করে আমি তার নির্দেশ মেনে নিয়েছিলাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার মাস তিনেক আগে আমাকে একবার বম্বে যেতে হয়। সেখানে জুহুতে এই নিয়ে যখন তার সঙ্গে মতিলাল নেহরু ও আমার আলোচনা হয়, তখন দেখলাম গান্ধীজি তার পূর্বেকার কথা থেকে সরে যাচ্ছেন। তখনই আমার ভুল ভাঙল, বুঝলাম ইনি দ্রষ্টা ঋষি নন। তারপরেই আমরা স্বরাজ দলের মাধ্যমে সর্বভারতের রাজনৈতিক নেতৃত্বভার গ্রহণ করতে বাধ্য হলাম। দেশের সম্বন্ধে, দেশের নেতাদের সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে তখন কত কথাই যে দেশবন্ধুর সঙ্গে হয়েছে। এখন আফসোস হয় যে সেই সম্বন্ধে কোনো নোটও রাখেনি, তাহলে একটা অমূল্য সম্পদ হতো। সেই কথা এখন স্মৃতির পর থেকে মুছে গেছে। দেশবন্ধু গৃহে ভারতের যেই সব দেশবরেণ্য নেতাদের শুভাগমন হতো, তার মধ্যে মতিলাল নেহরুর সঙ্গেই তার প্রথম পরিচয় হয়। তারপর বাংলার সুভাষচন্দ্র, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তুলসী গোসাই প্রভৃতির সঙ্গেও গভীরভাবে মেলামেশা করবার ও শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বলবার শুভ সংযোগ ঘটেছিল। মহাত্মা গান্ধী 1915 সালের গোড়ায় আফ্রিকা থেকে ভারতে আসেন। তারপর থেকে কলকাতা এলেই তিনি দেশবন্ধুর বাড়িতেই উঠতেন। তাদের মতপার্থক্যের পরেও এই বাড়িতে থাকতেন, ব্যতিক্রম হয়নি। একবার আমি দেশবন্ধুর ওখানে থাকাকালে মহাত্মাজির আগমন হলো। তিনি তখন চরকা প্রচারে উদ্ধত, বললেই ছয় কথা প্রসঙ্গে তিনি আমায় একদিন বলতে লাগলেন, কি করে চরকা দ্বারা দেশ উদ্ধার হবে, অর্থনৈতিক সমস্যা সমাধান হবে, চরকা ব্যাংক স্থাপিত হবে ইত্যাদি। ঘণ্টাখানেক তার সঙ্গে চরকা সম্বন্ধে আলাপ করে আমার মনে হলো চরকার সম্বন্ধে কি গভীর ধ্যানই না তিনি করেছেন। এতে নিজেকে এমন গভীরভাবে অনুপ্রাণিত করে তুলেছেন বলেই না অনিচ্ছুক জনগণের মধ্যে তার এই চরকা আন্দোলন এভাবে চালিয়ে যেতে পারছেন। চরকা বিষয়ে এইসব আলোচনার পর তিনি বললেন, গীতাতেও তো চরকার কথা আছে। আমি অবাক হয়ে বললাম, সে কি, গীতায় চরকার কথা? তিনি বললেন, কেন? এবং প্রবর্তিতং চক্রম। তার কথা শুনে আমি হো 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 করে হেসে উঠলাম। তিনিও সেই হাসিতে যোগ দিলেন। মহাত্মাজির সঙ্গে এবার একই মোটরে দেশবন্ধু ও আমি হাওড়া টাউন হলের এক মিটিংয়ে গেলাম। তাকে তার মোটর থেকে কিছুতেই নামানো যায় না। তার স্পর্শে ও পদধূলিতে মহা পুণ্য হবে মনে করে বিপুল জনতা তাকে ঘিরে ধরেছে। অসংখ্য হাত তার মাথার উপর পড়ছে, কারণ পা ভেতরে থাকায় তা স্পর্শ করার তো উপায় নেই। তিনি তখন মহাবিব্রত হয়ে বলতে
লাগলেন, ইয়ে কে আরে। শেষে স্বেচ্ছাসেবকরা তাকে জনগণের ভক্তির আতিশয্য থেকে উদ্ধার করে। মহাত্মাজি তখন যুগবথার বলে প্রখ্যাত হয়েছেন, তার দরুন ও জনগণের হাতে তাকে কম লাঞ্ছনা ভোগ করতে হয়নি। একদিন সরোজিনী নাইডুর স্বামী ডক্টর মেজর মহাত্মাজির সঙ্গে দেখা করতে দেশবন্ধুর এলেন। শুনলাম তিনি স্ত্রীর বিরুদ্ধে যোগ নিয়ে এসেছেন। বুঝলাম সরোজিনী নাইডুর সঙ্গে তার স্বামী স্ত্রীর তেমন বনিবনাও নেই। দেশবন্ধুর বাড়িতেই সরোজিনী নাইডুর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। দ্বিতীয়বার তার সঙ্গে দেখা হলো দিল্লি ক্লথ মিলের স্বত্বাধিকারী লালা শ্রীরামের দিল্লিস্থ সুরমা বাটিতে। সোনার সেবার তাকে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের আশ্রমে যেতে আমন্ত্রণ জানালে তিনি তা সাগ্রহে গ্রহণ করলেন ও সময় মতো কলকাতা অবধি এলেন। কিন্তু দুঃখের বিষয়, বাংলার একজন প্রসিদ্ধ জননেতা আশ্রম সম্বন্ধে নানান বিরুদ্ধ কথা বলে তার মনে সংশয় জাগিয়ে দিলেন। সরোজিনী নাইডু কলকাতা থেকে ফিরে গেলেন, আশ্রমে আর এলেন না। এই ঘটনায় বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কথা আমার মনে পড়ল। তিনি দুঃখ করে আমায় একদিন বলেছিলেন, দেখো, আমার এই শান্তিনিকেতনের বিশ্বের বড় বড় লোকের পদধূলি পড়েছে, কিন্তু দুঃখের বিষয় বাংলার বড় লোকের পদধূলি আজও এখানে পড়ল না। বিধাতার কী অভিসম্পিতা জানি না, বাঙালি বাঙালির ভালো দেখতে পারে না। রবীন্দ্রনাথের সেই দিনের আর একটি কথা আমার মনে গভীর রেখাপাত করে আছে। তিনি সেদিন দুঃখ করে আমায় বলেছিলেন, দেখ, এই বৃদ্ধ বয়সেও অপ টু শরীর নিয়ে ছেলে মেয়েদের নাচিয়ে আমায় এই প্রতিষ্ঠানের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে হচ্ছে। আমি বললাম, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন না হয় এভাবে চালিয়ে গেলেন, কিন্তু আপনার পর এই রকম করে কে এই প্রতিষ্ঠান সামলাবে? পুত্র রবীন্দ্রনাথও তখন সেইখানে উপস্থিত ছিলেন। কবিতার উত্তরে বললেন, দেখ, সেই চিন্তা আমার নয়, শিল্পী যে সে মনের আনন্দ করে যাবে, ভবিষ্যতের কথা তার কাছে স্থান পায় না, ভবিষ্যতে যারা আসবে তারাই সেই চিন্তা করবে। দেশবন্ধু তখন কর্পোরেশনের মেয়র। তার বাড়িতে অবস্থানকালে তিনি একদিন আমাকে বললেন, দেখুন, বালিগঞ্জে লোকের ধারে 50 বিঘা জমি আমার আছে, সেটা আমি আপনাদের আশ্রমের জন্য দিতে পারি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে বলে, আপনারা যদি এখানে আশ্রম স্থাপন করেন তাহলে দেশের জনসাধারণ ও বড় বড় লোক আপনাদের কাজকর্ম প্রত্যক্ষভাবে দেখতে পারবেন। তাদের সাহায্য সহানুভূতি পেয়ে আশ্রম সহজেই সুন্দরভাবে গড়ে উঠবে, আর আশ্রম স্থাপনের উদ্দেশ্য সফল হবে শীঘ্রই। সেবার কলকাতা থেকে আশ্রম ফিরে গিয়ে দেশবন্ধুর প্রস্তাবটা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে বললাম। আশা করছিলাম শ্রী শ্রী ঠাকুর এই প্রস্তাবে সম্মতি দেবেন, কিন্তু সব শুনে তিনি বললেন, দাসদা, ও আপনার অনুমান ঠিকই, আশ্রম ওখানে হলে তা শীঘ্রই বড় হয়ে উঠবে, কিন্তু আমি কি ভাবছি জানেন, একটা অজপাড়াগা, যেইখানে কোনো কিছুরই সুবিধা নেই, বরং পদে পদে বাধা বিঘ্ন অনেক, এরকম একটা জায়গায় থেকে আপনারা যদি নিজেদের আশ্রম গড়ে তুলতে পারেন তাহলে ভবিষ্যৎ কোনো কিছুই আপনাদের টিকিয়ে রাখতে পারবে না। তাই কলকাতার সুবিধার চাইতে এখানে হিমায়তপুরে থেকে আশ্রমের কাজ চালিয়ে যাওয়া আমি পছন্দ করি। আমি বললাম, উপস্থিত আমরা যদি কলকাতায় আশ্রম স্থাপন নাও করি, তবু দেশবন্ধু যখন দিতে চাইছেন তখন সেই জমিটা নিয়ে রেখে দিলে ক্ষতি কী?
ভবিষ্যতে সেটা বিক্রি করে দিলে তো অনেক টাকা পাওয়া যাবে। পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, সেইখানে আশ্রম স্থাপনের কোনো সংকল্পই আপাতত নেই, তখন জমি নেব কেন? এমন নিস্পৃহতা ও লোভশূন্যতা মানুষে কী করে সম্ভব তা জানি না। সেবার আশ্রয় থেকে ফিরে পুনরায় দেশবন্ধুর বাড়িতে এসে উঠলাম। একদিন মধ্যাহ্নভোজের পর আলোচনা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি প্রথম দর্শনে শ্রী শ্রী ঠাকুরকে আপনার গুরুরূপে বরণ করলেন কি করে? আপনার দেশজোড়া নাম আর বাংলার লোকের কাছে পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর এখনও এইরূপ অপরিচিত। একটা ভাবাবেগের উচ্ছ্বাসে বিচলিত হয়ে আপনি তাকে গ্রহণ করেননি তো? তাই যদি হয়ে থাকে তাহলে ভাবের প্রাবল্য বাটা পড়লে আপনার গুরুনিষ্ঠা কি চলে যাবে না? দেশবন্ধু উত্তর দিল, না না, তা নয়। আমি ভাবের গুণে তাকে গ্রহণ করিনি। আমি যখন ডুমরাগুনে কাজ করি তখন বারেন ঘোষ শ্রী অরবিন্দদের কথা আবার এসে আমার কাছে বেশ কিছু অভিশোধন দিল। তার কাছে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা বিশেষভাবে জানতে পেরে তখন থেকে আমি স্থির করলাম ঠাকুরের দীক্ষা গ্রহণের জন্য, অন্য কোনো ব্যাপার নেই। এই আমরা এখন দেখুন, বড় বড় মানুষগুলো পরম দয়ালের আশ্রয় নিয়েছে, আর ঠাকুরের কোনো লোভ, নির্লোভভাবে ঠাকুর আমাদেরকে মানুষের জন্য, আমাদেরকে ভবিষ্যৎ আলোকিত করার জন্য যত কিছু করে যাচ্ছেন, যত কিছু করেছেন, আমরা তার কর্ণপাত নিচ্ছি না বিদায় আমাদের আজকে দুর্দশা লেগেই আছে। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জয় গুরু।